কতটুকু পড়ছিলাম স্যার মনে আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না। আর কেউ শুনতে পাচ্ছো? আমি শুনতে পাচ্ছি না। আমিও তো স্যার পাচ্ছি না। মিউট করে রাখছে। স্যার মিউট না, কথা বলছেন তো। স্যার মিউট। স্যার কথা বলতেছে না। তো কার্সরটা নাড়াচ্ছে যে। আচ্ছা, হয়তো ওখানে মিউট হয়ে গেছে। আচ্ছা, এই জন্যই প্রশ্ন উত্তর পাচ্ছিলাম না। আমি একটু চিন্তা করি কি রে আজকে একটা প্রশ্নের উত্তর নাই কেন, আমি তো খেয়াল করি নাই। আচ্ছা, তো আমরা সময়ের প্রভাবটা কি জানি স্যার? জি স্যার, স্যার গতদিন গত তো ক্লাসে বলছিলেন। বলছিলেন। আচ্ছা, মানে একই আয়নের উপস্থিতি দুইটার বিক্রিয়ার ভিতরে থাকে। আচ্ছা, সময়ের প্রভাবটা কিছু স্যার, একটা আমি আবার বলছি যে একটা দুর্বল এবং একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য থেকে যদি আমরা একটা সাধারণ আয়ন পাই, তখন সেই সাধারণ আয়নটাকে কি বলেছে স্যার? সম আয়ন। এখন এই যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের এই বিয়োজন বিক্রিয়াটা একসময় সাম্যাবস্থায় গিয়ে পৌঁছে, যেহেতু এটা একটা উভমুখী বিক্রিয়া, একসময় সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাবে। আর এটা একমুখী বিক্রিয়া, একবারই সবগুলো আয়নিত হয়ে যায়। যখন আমরা এই অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে মিশ্রিত করব, তখন দেখবো যে আমাদের মিশ্রণের মধ্যে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে। অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের এই বিক্রিয়ার সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সাম্যাবস্থাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সাম্যের অবস্থান কোন দিকে যাবে? লাসাতির নীতি অনুযায়ী বাম দিকে, বাম দিকে। বাম দিকে। বাম দিকে স্যার যাওয়া বাম মানে হচ্ছে দিকে। কি? হ্যাঁ স্যার, বাম দিকে যাওয়া মানে হচ্ছে কি আয়নের পরিমাণ কমে যাওয়া। আয়নের স্যার হ্রাস পাবে। আয়নের পরিমাণ কমে যাওয়া মানে দ্রাব্যতা হ্রাস পাওয়া। আচ্ছা, আমরা এটা জেনেছিলাম। এবং গতদিন এই কথাটা কি দেখেছিলাম স্যার? না স্যার। আচ্ছা স্যার, তাহলে এখানে আমরা ওই যে কথাটা বলছি সেই কথাটাকে এখানে একটু বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করছি। একটু পড়ে নাও, যদি হয়তো 1 মিনিটের মধ্যে দেখো, কারো সমস্যা হলে বলতে পারো। লেখাটা একটু পড়ো, দ্রাব্যতার উপর সময়ের প্রভাবটা।
স্যার পড়া হয়েছে? স্যার একটু বুঝিয়ে দেন। বুঝে দিতে হবে। জি স্যার। ওকে স্যার, এটা একটু আগে বলেছি, আবারও বলছি। দেখো, তাহলে এখানে যে কথাটা সেটা আমি নিচে স্যার অনেকে ওয়েটিং এ আছে। ওয়েটিং এ স্যার আমার এখানে কেউ নেই, আমার এখানে শো করতেছে না কাউকে। 34 জন জয়েন করছে, এটাই আমার এখানে শো করতেছে না কাউকে। এখানে শোতে কেউ নেই। আচ্ছা, তো আসি, আমাদের একটা উদাহরণ দিলাম। মনে করি আমাকে প্রশ্নটা দিয়েছে এরকম যে সিলভার ক্লোরাইডের জলীয় দ্রবণের সাথে সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করা হলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে। আবার বলছি প্রশ্নটা, সিলভার ক্লোরাইডের জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করা হলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে। এটা আমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যেও আসতে দেখা যায় এই ধরনের প্রশ্নগুলো। তাহলে আমরা যদি এটাকে ব্যাখ্যা করতে যাই, তাহলে স্যার দেখেন এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটা আয়নিক লবণ, সব পানিতে সম্পূর্ণ আয়নিত হয়ে যায়, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়, এই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর সিলভার ক্লোরাইড, এটা যেহেতু যদিও আয়নিক যৌগ, কিন্তু এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্যটা বেশি থাকে স্যার। সমযোজী বৈশিষ্ট্য বেশি বলে এটা পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয়। সামান্য পরিমাণে আয়নিত হওয়ার কারণে এই বিক্রিয়াটাকে আমরা উভমুখী চিহ্ন দিয়ে প্রকাশ করব। তো যেহেতু উভমুখী বিক্রিয়া, একসময় এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে। সাম্যাবস্থায় পৌঁছানোর পরে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার ক্লোরাইডকে মিক্স করে দিই, তখন দেখা যাবে আমাদের মিশ্রণের মধ্যে কোন একটা আয়নের পরিমাণ বেড়ে যাবে। কোনটা, কে বলতে পারে? ক্লোরিনের ক্লোরাইড আয়নের পরিমাণ বেড়ে যাবে। পরিমাণ। তো ক্লোরাইড আয়নের পরিমাণ যখন বেড়ে যাবে, তখন স্যার এই বিক্রিয়া সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যাবে না, কারণ আগে থেকে ক্লোরিন যা ছিল এখন তার চেয়ে বেড়ে যাচ্ছে, এই জন্য সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যাবে। কাজের সাম্যাবস্থাকে ফিরিয়ে আনার জন্য তখন বিপরীত বিক্রিয়া ঘটবে, যে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন মিলে সিলভার ক্লোরাইডে পরিণত হবে। তো যেহেতু এক্ষেত্রে বিপরীত বিক্রিয়া ঘটে এবং এই সময় আয়নের পরিমাণ কমে যায়, সেজন্য আমরা বলতে পারি যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মানও এ সময় কমে যাবে, অর্থাৎ তার দ্রবীভূত হওয়ার পরিমাণ কমে যাবে। এজন্য আমরা বলতে পারি যে সিলভার ক্লোরাইডের জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড যোগ করা হলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পায়। এটাকে বলা হচ্ছে সম আয়ন প্রভাব। স্যার এটা গতদিন আলোচনা হয়েছে, আজকেও বলেছি, যদি কারো সমস্যা হয় তাও বলতে পারো। আমরা এরপর টপিকসে চলে যাচ্ছে। এমন কি হবে কি স্যার সম আয়নের কারণে দ্রাব্যতার মান বাড়তে পারে? সবসময় কি কমবে নাকি কখনো বাড়তে পারে স্যার? কোনো আইডিয়া আছে? স্যার বাড়তে, স্যার সাম্যাবস্থায় ফিরে আসলে কি বেড়ে যাবে সেরকম টাইপসের সাম্যাবস্থায় ফিরে আসলে দ্রাব্যতা বেড়ে যাবে। সাম্যাবস্থায় এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, যেমন এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে সাম্যাবস্থা ফিরিয়ে আনার জন্য বিপরীত বিক্রিয়া ঘটবে, বিপরীত বিক্রিয়া ঘটে দ্রাব্যতা কমে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যেখানে এই দুইটা যৌগ, অর্থাৎ তীব্র এবং মৃদু, এই দুইটা তড়িৎ বিশ্লেষ্য যৌগ যখন একসঙ্গে মিশ্রিত হবে, তখন ওদের মধ্যে একটা বিক্রিয়া হয়ে যাবে। যেমন এক্ষেত্রে কিন্তু ওদের মধ্যে কোনো সরাসরি বিক্রিয়া হয় না, জাস্ট আয়ন মিশ্রিত করার কারণে আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে বিপরীত বিক্রিয়া করছিল, এতটুকুই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে এই দুইটা তড়িৎ বিশ্লেষককে যখন মিশ্রিত করা হবে, তখন সেক্ষেত্রে ওরা দুজন সরাসরি বিক্রিয়া করে ফেলবে এবং বিক্রিয়া করে কোন একটা দ্রবণীয় লবণ তৈরি করবে, তখন সেক্ষেত্রে তাদের দ্রাব্যতার মান বেড়ে যাবে। এই ধরনের একটা উদাহরণ দেখো। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের সমায়নের ব্যতিক্রম। তার সমায়ন প্রভাবে সাধারণত দ্রাব্যতা হ্রাস পেলেও আমরা ব্যতিক্রম হিসেবে দেখতে পাচ্ছি যে সমায়ন প্রভাবের কারণে দ্রাব্যতার মান বেড়েও যেতে পারে। যেমন দেখো এক্ষেত্রে সিলভার সায়ানাইড, যেহেতু এটা একটা সিলভারের যৌগ, সেজন্য আমরা বলতে পারি যে এটা একটা হচ্ছে সমযোজী যৌগ। তো সমযোজী যৌগগুলো সাধারণত স্বল্প দ্রবণীয় হয়, এগুলো পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয়। কিন্তু পটাশিয়াম সায়ানাইড এটা হচ্ছে একটা আয়নিক যৌগ, এই জন্য এটা পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়। এখন আমরা যদি সিলভার সায়ানাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড যোগ করি, একটু আমার ক্যামেরা অন করতে হচ্ছে, একটু তাকায় বোর্ডের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিলভার সায়ানাইড, দেখো সিলভার সায়ানাইড পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয়, সিলভার আয়ন এবং সায়ানাইড আয়ন উৎপন্ন করবে। অন্যদিকে পটাশিয়াম সায়ানাইড যেহেতু আয়নিক যৌগ, পানিতে সম্পূর্ণ আয়নিত হবে, এখানে চাইলে পানি দিতে পারি, পানিতে সম্পূর্ণ আয়নিত হবে পটাশিয়াম আয়ন এবং
সায়ানাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে দেখো তো এই বিক্রিয়াটা যেহেতু উভমুখী বিক্রিয়া একসময় সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাবে, তার সঙ্গে যখন আমরা পটাশিয়াম সায়ানাইড যোগ করব তখন দেখা যায় অন্য ক্ষেত্রে আমরা এর আগে যেগুলো বলেছিলাম সেগুলোর ক্ষেত্রে কোনো বিক্রিয়া না হলেও এই দুইটা যৌগ কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এই দুইটা যৌগ যখন পরস্পরের সঙ্গে যুক্ত হবে এই দুইটার মধ্যে নিজেদের মধ্যে বিক্রিয়া করার কারণে দেখো এই যৌগটা তৈরি হয় যে সিলভার সায়ানাইড প্লাস পটাশিয়াম সায়ানাইড এবং সিলভার সায়ানাইড এই দুটো যৌগকে যখন আমরা মিশ্রিত করি তখন দেখা যায় ওদের মধ্যে সরাসরি বিক্রিয়া KGCN2 নামক এই ধরনের একটা জটিল যৌগ তৈরি হয়ে যায়। ঠিক আছে, পটাশিয়াম সিলভার সায়ানাইড নামক একটা দ্রবণীয় জটিল যৌগ তৈরি হয়ে যায়। দেখো আমরা জানি পটাশিয়ামের লবণগুলো সাধারণত পানিতে বেশি মাত্রায় দ্রবণীয়, যেমন আমাদের পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের চেয়েও আরো দ্রুত মিশে যায় পানিতে। আমাদের যে পটাশিয়াম সাবান কোনগুলো স্যার? আমরা দুই ধরনের সাবান ইউজ করি, একটা হচ্ছে সোডিয়াম সাবান আর একটা পটাশিয়াম সাবান। জানি বাংলা সাবান স্যার স্যার বাংলা সাবান কি বলছেন? সাদিয়া। আচ্ছা, বাংলা সাবান এর মানে আমরা বলি যে কাপড় কাচার সাবান। ঠিক আছে স্যার, কাপড় কাচার সাবানের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আমাদের যে বডি সোপ গায়ে মাখার যে সাবানগুলো সেগুলোতে থাকে পটাশিয়াম। তাহলে বলতে পারি যেহেতু এটা গায়ে মাখার সাবানটাতে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে সেজন্য এটা পানিতে বেশি মাত্রায় দ্রবণীয়। যেমন গায়ে মাখার সাবানগুলো সাধারণত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, কিন্তু কাপড় কাচার সাবানগুলো ধীরে ধীরে ক্ষয় হয় কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আমরা বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের চেয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা বেশি দ্রবণীয়, অর্থাৎ পটাশিয়ামের যৌগগুলো পানিতে বেশি দ্রবণীয়। তো এই ক্ষেত্রে যেহেতু এটা একটা পটাশিয়ামের যৌগ, দেখো পটাশিয়াম সিলভার সায়ানাইড একটা পটাশিয়ামের যৌগ, সেজন্য এই যৌগটাও পানিতে দ্রবণীয় হয়ে যায়। তো যদি পানিতে দ্রবণীয় হয় তাহলে আমরা বলবো কি তার দ্রাব্যতা বাড়বে না কমবে? দ্রাব্যতা যদি যেহেতু পটাশিয়ামের যৌগ তাহলে পানিতে বেশি মাত্রায় দ্রবণীয় হবে। পানিতে যদি বেশি মাত্রায় দ্রবণীয় হয় তাহলে তার দ্রাব্যতার মান বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো বিক্রিয়াগুলো লেখাটা খুব সোজা। প্রথমে ধাতু দুটাকে লিখবো পটাশিয়াম সিলভার, এরপর সায়ানাইড দুটাকে লিখছি। ঠিক আছে, আশা করি পারবো। ব্যাখ্যাটা আপনি লিখে আছে আর বিক্রিয়াগুলো এটাতে লিখছি, আশা করি পারা যাবে। এরপর আরেকটা আছে সেটা হচ্ছে আমরা যখন পরবর্তীতে আয়নের শনাক্তকরণ করব, আমাদের এর পরের টপিকটা হচ্ছে আয়নের শনাক্তকরণ। তো সেখানে আমরা দেখব যে আমাদের নেসলার বিকারক নামক একটা বিকারক ব্যবহার করতে হচ্ছে অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করার জন্য। তো সেই নেসলার বিকারকটা তৈরি করা হয়, দেখো এখানে নেসলার বিকারকের একটা ছবি দেওয়া আছে। এই নেসলার বিকারকটা তৈরি করা হয় দুইটা যৌগকে নিয়ে। একটা হচ্ছে মার্কিউরিক আয়োডাইড HgI2, সংকেতটা দেখতে পাচ্ছেন স্যার? ওই যে এই যেখানে HgI2, এটা হচ্ছে মার্কিউরিক আয়োডাইড একটা লবণ, আর এখানে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এটা আরেকটা লবণ। এদের মধ্যে মার্কিউরিক আয়োডাইড যেটা, সেই মার্কিউরিক আয়োডাইডটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি, যদিও আয়নিক যৌগ কিন্তু এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি। যেমন মার্কিউরিক আয়োডাইড HgI2 পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয় Hg2+ এবং দুইটা আয়োডাইড আয়ন উৎপন্ন করে। পটাশিয়াম আয়োডাইড পানিতে সম্পূর্ণ আয়নিত হয়, পটাশিয়াম আয়ন এবং আয়োডাইড আয়ন উৎপন্ন করে। আচ্ছা, এই দুইটা যৌগকে যখন আমরা পরস্পরের সঙ্গে যখন মিক্স করে দিই তখন ওদের মধ্যে বিক্রিয়া হয়। কি উৎপন্ন হতে পারে? দেখো HgI2 সাথে যেহেতু এখানে মার্কারের যোজনী 2 তাহলে আমাদের এখানে 2Ki দিতে হবে। 2Ki দিয়ে এখানে আমরা পাচ্ছি K2, দেখো K দুইটা Hg। প্রথমে ধাতুগুলোকে লিখি, এরপর আয়োডিন হচ্ছে এখানে দুইটা, এখানে দুইটা, মোট 4টা। তাহলে K2 HgI4, এটাকে বলা হয় ডাইপটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এই ডাইপটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এটাকে বলা হয় নেসলার বিকারক। এই যৌগটা যেহেতু এটাও একটা পটাশিয়ামের যৌগ, সেজন্য আমরা বলতে পারি এই যৌগটা পানিতে বেশি মাত্রায় দ্রবণীয়। সেজন্য এই দুটো যৌগকে মিশ্রিত করা হলে দ্রাব্যতার মান বৃদ্ধি পাবে। স্যার বুঝি নাই, আরেকবার বলেন। কোনটা? এটা স্যার ওই দ্রাব্যতার মান না স্যার, এটা আচ্ছা দেখো, তাহলে এইটা মার্কিউরিক আয়োডাইড HgI2 যেটা, সেটা হচ্ছে স্বল্প দ্রবণীয়, পানিতে সামান্য পরিমাণে দ্রবীভূত হয়ে মার্কিউরিক আয়ন এবং আয়োডাইড আয়ন উৎপন্ন করে।
আবার পটাশিয়াম আয়োডাইড বেশি দ্রবণীয় হলে পটাশিয়াম আয়ন এখন হাইড্রোজেন উৎপন্ন করে। যখন আমরা এই দুটো দ্রবণকে যখন মিশ্রিত করি তখন এই দুটো দ্রবণ আমরা নিজেদের মধ্যে সরাসরি বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে স্যার? এই যে দুইটা মিলে একসাথে আমরা যৌগটা কিভাবে লিখতে দেখো K2 এরপরে ধাতু লিখবো Sg I, এখানে দুইটা মোট চারটা K2 Sg I4, এটাকে বলা হয় ডাইপটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। তাহলে এটা যেহেতু পটাশিয়ামের যৌগ, তার মানে বলতে পারি পটাশিয়ামের যৌগগুলো যেহেতু পানিতে বেশি দ্রবণীয়, সেজন্য এই যৌগটাও পানিতে বেশি দ্রবণীয়। তো যদি পানিতে দ্রবীভূত হওয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা বলবো দ্রাব্যতার মান বাড়বে না কমবে? স্যার বাড়বে। সেজন্য দ্রাব্যতার মান বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখতে পারি শুধুমাত্র যখন দুইটা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় কোন একটা দ্রবণীয় জটিল যৌগ তৈরি হবে তখন সেক্ষেত্রে দ্রাব্যতা বাড়বে, আদারওয়াইজ দ্রাব্যতার মান কমে যাবে। সাধারণ নিয়মটা হচ্ছে দ্রাব্যতার মান কমে যাবে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে যখন এই ধরনের কোন একটা দ্রবণীয় জটিল যৌগ তৈরি হবে তখন সেক্ষেত্রে দ্রাব্যতার মান বেড়ে যাবে। বুঝছি স্যার কথাটা? ওকে স্যার, তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম, হয়তো বা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে দিতেও পারে। তো আমরা আসি এরপরে আমাদের যেটা পড়ার দরকার, আমাদেরকে এখন 3 ধরনের যৌগ বা লবণের কথা বলতে হবে বা পড়তে হবে। এই যৌগগুলোর পরিচয় আমরা প্রথমে দেখে নিই। আমরা 3 ধরনের যৌগ বা লবণের পরিচয় করব। প্রথমটাকে আমরা বলবো দ্রবণীয়, এরপর এগুলো হচ্ছে স্বল্প দ্রবণীয়, এরপরটা হচ্ছে অদ্রবণীয়। স্যার স্ক্রিনের মধ্যে কি লেখাগুলো দেখা যাচ্ছে? আমি ব্যাকগ্রাউন্ড কালো দিয়েছি, দেখা যাচ্ছে কিনা? ওকে স্যার, জি স্যার দেখা যাচ্ছে। তাহলে এই যে যৌগগুলো লিখেছি সেই যৌগগুলোর একটু পরিচয়টা আমাদের জানতে হবে, কারণ আমরা যখন এর পরের সংজ্ঞাটা পড়বো দ্রাব্যতা গুণফল, তখন আমাদেরকে এইদের কথাটা একটু জানতে হবে। তো এই ধরনের যৌগগুলোর পরিচয়টা আমরা প্রথমে দেখে নিই যে দ্রবণীয় বা অদ্রবণীয়, স্বল্প দ্রবণীয় এগুলো বলতে কি বুঝি। তা দেখো, দ্রবণীয় যৌগ বা দ্রবণীয় লবণ বলতে আমরা বুঝি যে যেসব যৌগ 100 ml দ্রবণের মধ্যে কমপক্ষে 1 গ্রাম বা তার চেয়ে বেশি পরিমাণে দ্রবীভূত থাকতে পারবে। যেমন আমি বলতে পারি স্যার সোডিয়াম ক্লোরাইড। তো আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার মান পড়েছিলাম, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ছিল কত স্যার? 36 না? আমরা একটা সংজ্ঞা এই অনুধাবনমূলক প্রশ্ন পড়েছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বুঝো? তার মানে 100 ml পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে। তাহলে এক্ষেত্রে আমি সোডিয়াম ক্লোরাইডকে কি স্যার দ্রবণীয় যৌগ বলতে পারি না? যেহেতু 100 ml পানিতে 1 গ্রামের চেয়ে বেশি পরিমাণে দ্রবীভূত হচ্ছে। সংজ্ঞাটা কি বুঝছি স্যার? জি স্যার। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা বুঝছি। তাহলে এরপরে স্বল্প দ্রবণীয়, এটা বলতে কি বুঝি স্যার? লেখাটা যদি পড়া যায়, একজন পড়ো তো, মানে ফন্ট ঠিক আছে কিনা দেখি একটু। স্বল্প দ্রবণীয় যৌগের সংজ্ঞাটা একটু পড়ো তো কেউ একজন। স্যার যেসব যৌগ 100 মিলি দ্রবণে 1 গ্রাম বা চেয়ে কম কিন্তু 0.1 গ্রামের বেশি পরিমাণে দ্রবীভূত থাকে তাদের স্বল্প দ্রবণীয় যৌগ বলে। তাহলে আমরা বলতে পারি যে যেসব যৌগ 100 ml দ্রবণের মধ্যে 1 গ্রামের চেয়ে কম, 1 গ্রাম বা 1 গ্রামের চেয়ে যদি কম থাকে কিন্তু 0.1 গ্রামের চেয়ে বেশি, 0.1 গ্রামের চেয়ে বেশি থাকবে কিন্তু 1 গ্রামের চেয়ে কম থাকবে, অর্থাৎ এর মাঝামাঝি পর্যায়ে যদি দ্রবীভূত হয় তখন সেগুলোকে আমরা বলবো স্বল্প দ্রবণীয় যৌগ। ঠিক আছে? যেমন স্যার সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড হচ্ছে একটা স্বল্প দ্রবণীয় যৌগ, এটা পানিতে খুব একটা মিশে না, যে কারণে আমরা সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পাই। তোমরা কি এসএসসি তে অধক্ষেপণ বিক্রিয়া পড়ছিলা? জি স্যার। জি স্যার, সেখানে দেখেছিলাম যে সোডিয়াম নাইট্রেটের সাথে সিলভার ক্লোরাইড মিশ্রিত করা, সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করা হলে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে। তাহলে অধক্ষেপ পড়বে যে এই ধরনের স্বল্প দ্রবণীয় যৌগের মধ্যে। আচ্ছা, আসি এরপরে আরেকটা হচ্ছে অদ্রবণীয়। অদ্রবণীয় কোনগুলো হবে স্যার? যেগুলো 0.1 এর চেয়ে কম পরিমাণে দ্রবীভূত হবে। দ্রবণীয়টা হচ্ছে 1 গ্রামের চেয়ে বেশি, স্বল্প দ্রবণীয়টা হচ্ছে 1 গ্রামের চেয়ে কম কিন্তু 0.1 গ্রামের চেয়ে বেশি, আর অদ্রবণীয়টা হচ্ছে 0.1 গ্রামের চেয়ে কম। এই ধরনের যৌগগুলোকে আমরা বলবো অদ্রবণীয় যৌগ, যেগুলো পানিতে একেবারেই মিশে না। যেমন তেল কি মিশবে স্যার? জৈব যৌগগুলো সাধারণত পানিতে সেরকম একটা মিশে না, না স্যার। এজন্য এগুলো হচ্ছে অদ্রবণীয় যৌগ। আচ্ছা, তো আমরা এদের পরিচয়টা জানছি আমাদের এই সংজ্ঞাটা বোঝার জন্য। দেখো, আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। তাহলে আমরা দ্রাব্যতা সংজ্ঞা করেছি, এখন আসি দ্রাব্যতা গুণফলটা কি। তাহলে প্রথমে সংজ্ঞাটা দেখে নিই যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, এখানেও তাপমাত্রার কথা অবশ্যই উল্লেখ করতে হবে, তাপমাত্রা উল্লেখ না করলে ভুল হবে সংজ্ঞাটা।
একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের, ঠিক আছে, কোন একটা স্বল্প দ্রবণীয়, এটা লবণ হতে পারে বা যৌগ হতে পারে, তার স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণে উপাদান আয়নের ঘাত সমন্বিত প্রত্যেকের ঘনমাত্রার গুণফলকে বলা হয় লবণের দ্রাব্যতা গুণফল। এটা হচ্ছে আমি একটু বইয়ের ভাষায় দেওয়ার চেষ্টা করেছি, তবে একটু যদি নিজের ভাষায় লিখতে চাই, নিজের ভাষায় যদি একটু সহজ করে বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি, যখন আমরা কোন একটা স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণ তৈরি করব, তখন সেখানে আমরা জানি দ্রবীভূত হলে সেক্ষেত্রে আয়ন তৈরি হয়। কোন একটা যৌগ যখন দ্রবীভূত হয় তখন সেখানে আমরা কিছু আয়ন পাই, ক্যাটায়ন পাই, অ্যানায়ন পাই। তো এই ধরনের ক্যাটায়ন বা অ্যানায়ন গুলোর ঘনমাত্রার গুণফলকে বলা হয় তার দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি যদি উদাহরণ হিসেবে এটা নিই, সিলভার ক্লোরাইড নিলাম, মনে করি আমি উদাহরণ হিসেবে একটা স্বল্প দ্রবণীয় যৌগের উদাহরণ হিসেবে নিয়েছি আমি সিলভার ক্লোরাইড। দেখো সিলভার ক্লোরাইড কিন্তু পানিতে খুবই কম পরিমাণে মিশে, তো খুবই কম পরিমাণে মেশার কারণে এটার সম্পৃক্ত দ্রবণ কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়। যেমন আমি একটু যদি উদাহরণটা এভাবে বলি, যে যাদের চাহিদা কম বা যাদের খিদে কম, তাদের খিদেটা কিন্তু খুব সহজে পূরণ করে ফেলা যায়। যেমন ধরো রাস্তার পাশে তুমি হাঁটে যাচ্ছ, একটা ছোট মেয়ে হয়তো বা সে অভাবে পড়ছে, সে তোমার কাছে সাহায্য চাইছে, তুমি তাকে 10 টাকা বা 5 টাকা কিছু একটা দিয়ে দিলা, তো এটা নিয়ে সে খুশি মনে চলে গেছে। তার মানে সে তোমার কাছ থেকে যতটুকু আশা করেছিল সেটা সে পেয়ে গেছে, তো পেয়ে যাওয়ার কারণে সে খুশি মনে চলে গেছে। তাহলে তুমি তার খুশিটাকে বা তার চাহিদাটাকে সহজেই পূরণ করতে পারতেছো। কিন্তু ধরো তোমার সামনে তোমার একজন পাওনাদার আসছে, যে তোমার কাছ থেকে 1 কোটি টাকা পাই, তো তুমি কি ইনস্ট্যান্ট তাকে ওই চাহিদাটা পূরণ করে দিতে পারবে কিনা? না স্যার। বা 1 লাখ টাকা পাচ্ছে বা 1 কোটি টাকা পাচ্ছে, তার কাছে তার চাহিদা তুমি সহজে পূরণ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি এই কথাটা এই জন্যই বলছি যে যেগুলো স্বল্প দ্রবণীয় যৌগ তাদের সম্পৃক্ত দ্রবণ কিন্তু আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারি, কিন্তু যেগুলো বেশি দ্রবণীয় যৌগ বা দ্রবণীয় যৌগ তাদেরকে আমরা সহজে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবো না, তাদেরকে আমাদেরকে অনেক বেশি পরিমাণে দ্রব্য যোগ করতে হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাইলে আমাদের 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করতে হয়। কিন্তু যদি আমরা সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই, তো সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাইলে দেখো সিলভার ক্লোরাইডের 1 মোল সমান হচ্ছে 142.5, তাহলে এটা 0.1, তাহলে 1.43 গ্রাম। তাহলে তুমি যদি 100 ml পানির মধ্যে মাত্র 1.43 গ্রাম সিলভার ক্লোরাইড দাও, এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। যেখানে তোমাকে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হলে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিতে হবে, কিন্তু সিলভার ক্লোরাইড মাত্র 1.43 গ্রাম দিলেই সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এটা সম্পৃক্ত দ্রবণটি খুব সহজে তৈরি করা যাবে না স্যার? জি স্যার। ঠিক আছে, তাহলে যেগুলো স্বল্প দ্রবণীয় যৌগ তাদের সম্পৃক্ত দ্রবণ খুব সহজেই তৈরি হয়ে যায়। যেমন ধরি আমি এখানে 1 চিমটি সিলভার ক্লোরাইড দিয়ে দিলাম, তাহলে দেখবো যে এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। যেগুলো দ্রবীভূত হবে সেগুলো দ্রবীভূত হবে, বাকিগুলো তলায় পড়ে থাকবে, তার মানে দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে এই ধরনের স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণ খুব সহজেই তৈরি হয়। তাহলে যখন আমরা দ্রবণ তৈরি করব তখন সেক্ষেত্রে দেখব এই যে সিলভার ক্লোরাইড আমরা নিয়েছি সেটা পানিতে দ্রবীভূত হবে, পানিতে দ্রবীভূত হওয়ার পরে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে, সামান্য পরিমাণে দ্রবীভূত হয়ে এই আয়নগুলো উৎপন্ন করলো। তো আয়নের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হবে অ্যাক্টিভ দিয়ে লিখতে হয়, এটা সলিড, এখানে পানি, একটু ভালো করে যদি লিখতে চাই। তাহলে এখন দেখো আমরা দ্রাব্যতা গুণফল কিভাবে বলছি, যে KSP ইকুয়ালস টু হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, সিলভার আয়নের ঘনমাত্রা এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে এদের ঘনমাত্রার যে গুণফল, সেই গুণফলটাকে আমরা বলছি দ্রাব্যতার গুণফল। একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা স্বল্প দ্রবণীয় যৌগ থেকে, একটা স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণ থেকে আমরা যে আয়নগুলো পাইছি সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে বলছি দ্রাব্যতার গুণফল। বুঝছি এটা? দ্রাব্যতা গুণফল ইংরেজি নামটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। প্রোডাক্ট মানে গুণফল, সলিউবিলিটি মানে তো দ্রাব্যতা। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট মানে হচ্ছে দ্রাব্যতা গুণফল, এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে এই দ্রাব্যতা গুণফলের মানটা ধ্রুবক থাকে বলে আমরা এটাকে কে দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এটা একটা ধ্রুব মান। তাহলে KSP সমান হচ্ছে এটা ইনটু এটা। এটা কি বুঝছি? জি স্যার। কোনো সমস্যা আছে এখানে? KSP কেন ধরছি? SP ফর সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল, আর এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট যৌগের জন্য ধ্রুবক থাকে বলে এটাকে K দিয়ে প্রকাশ করা হয়, KSP পুরোটা মিলে। তাহলে KSP ইকুয়ালস টু এই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। বুঝছি?
জি স্যার। আচ্ছা, এখন এখানে স্যার একটা কথা ছিল, এখানে যে একটা কথা দিয়েছে দেখো, এই যে আয়নের ঘাত সমন্বিত যে গুণফল, ঘাত সমন্বিত গুণফল বলতে স্যার আমার এখানে এটার পাওয়ার কত, 1 না? জি স্যার। জি স্যার, এখানে পাওয়ার 1। স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার এখানে কি ডিনার ওয়েটিং দেখাচ্ছে, ও বেড ডিসকানেক্ট হয়ে গেছিল এখন নাকি? দেখি আবার দিয়েছি কিনা দেখি, এখানে তো স্যার আসে নাই কোডটা, ও ও রিকোয়েস্ট বলতেছে ও ওয়েটিং আছে। আসে নাই তো আমার এখানে। আচ্ছা স্যার, ও আসুক স্যার, এটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা স্যার, এখন যদি আমরা স্যার এখানে কোনো সহগ দেখতে পাই, আমি আগে থেকে বলে দিচ্ছি, আমরা আস্তে আস্তে আসবো, যদি এই আয়নগুলোর পাশে আমরা কোনো সহগ দেখতে পাই, তখন সেই সহগগুলোকে আমরা পাওয়ার হিসেবে লিখব। যেমন এখানে সহগ কত স্যার, এটার পাশে সহগ হচ্ছে 1, এটার পাশে সহগ হচ্ছে 1, সেজন্য এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ারও 1। কেন পাওয়ার হিসেবে দিব সেটা আমি এক্সপ্লেইন করব পরে। সহগ যেগুলো থাকবে সেগুলো তাদের উপর এভাবে পাওয়ার হিসেবে দিতে হবে। এটার উপর পাওয়ার 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, সেজন্য আমরা পাওয়ার গুলো দিই নাই এক্ষেত্রে। কিন্তু যদি সাপোজ আমার মনে করি এখানে 2 আসতো, এটা বেলা আসছে না, যদি কোনো যোগের মধ্যে আমরা এরকম 2 পাই 3 পাই যেটাই পাই, সেগুলোকে তাদের পাওয়ার হিসেবে এভাবে বসাই দিতে হবে। এই জন্য বলছে ঘাত সমন্বিত গুণফল, বুঝছে? যদি এখানে কোনো সহগ থেকে থাকে, সেই সহগগুলোকে তাদের পাওয়ার হিসেবে আমরা নিয়ে আসবো। আচ্ছা স্যার, এতটুকু পর্যন্তই আমাদের দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা। এরপরে আমরা আসি আমাদের যে উদাহরণটা দিয়েছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, স্ক্রিনের মধ্যে উদাহরণটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, যে এ বি একটা স্বল্প দ্রবণীয় যৌগ, এ বি আয়নিত হয়ে এ প্লাস বি মাইনাস উৎপন্ন করছে, তাহলে তার দ্রাব্যতা গুণফল হবে কি, কে এস বি সমান কি, এ এর ঘনমাত্রা ইনটু বি এর ঘনমাত্রা, ক্যাটায়ন এবং অ্যানায়ন এর ঘনমাত্রা গুণফল। আবার দেখো যদি আমার এরকম এ এক্স বি ওয়াই, এটা মানে বোঝাচ্ছে ধরো এ এর সংখ্যাটা, এ মনে করি এ এক্স এর মান 2, বি এর মান মনে করি 3, তখন সেক্ষেত্রে দ্রাব্যতা গুণফল আমরা এভাবে প্রকাশ করব। কেন, আমরা ধীরে ধীরে আসতে, আমি এগুলো যথেষ্ট এক্সপ্লেন করার চেষ্টা করছি স্লাইডের মধ্যে, অতটা এক্সপ্লেন হয়তো বা কেউ করে না, আমি যথেষ্ট এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখি আমরা বিভিন্ন ধরনের যৌগের দ্রাব্যতা গুণফল নির্ণয় করার রাশিমালা, এখানে একটু ভুল হয়েছে স্যার, এই যে টাইপিং করতে দ্রাব্যতা গুণফল এটা হবে, বিভিন্ন যৌগের দ্রাব্যতা গুণফল নির্ণয়ের রাশিমালা। তাহলে আমাদেরকে যে যৌগগুলো দিতে পারে সেগুলোকে আমরা মোটামুটি 4 ভাগে বিভক্ত করতে পারি। আর একটু শুনে নিয়ে মনোযোগ দিয়ে, আমাদেরকে পরীক্ষায় যে যৌগগুলো দিতে পারে সেগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে আমি প্রথম ভাগটার নাম দিয়েছি এ বি টাইপের যৌগ, এ বি টাইপ, এ বি টাইপ, এটা মানে বোঝাচ্ছে স্যার এখানে ক্যাটায়ন একটা, অ্যানায়ন একটা, ক্যাটায়ন এবং অ্যানায়ন 1:1 অনুপাতে যুক্ত হবে। 1:1 অনুপাতে যুক্ত হওয়া মানে স্যার, একটু আগের উদাহরণটা যদি তোমরা দেখো, সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে সিলভার আয়ন 1 মোল, ক্লোরাইড আয়ন 1 মোল, তাহলে ওদের অনুপাতটা কত, 1:1 না? জি স্যার। জি স্যার। তাহলে এদের বেলা এই ধরনের যৌগগুলোকে আমরা বলবো এ বি টাইপের যৌগ, যাদের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের অনুপাতটা থাকে 1:1। তো এ বি টাইপের এই যৌগগুলো জলীয় দ্রবণে কিভাবে আয়নিত হচ্ছে সেটা আমরা দেখি, যে এ বি সলিড ছিল, সেটা এ প্লাস এবং বি মাইনাস পরিণত হচ্ছে, দুইটা আয়নে পরিণত হচ্ছে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্যার, এখান থেকে একটা লাইন বলা যায় যে 1 মোল এ বি আয়নিত হয়ে 1 মোল এ প্লাস 1 মোল বি মাইনাস উৎপন্ন করে। এটা কি বুঝতে পারছি? জি স্যার। 1 মোল এ বি থেকে আমরা 1 মোল এ প্লাস পাচ্ছি, 1 মোল বি মাইনাস পাচ্ছি, বলতে পারি এটা। তাহলে এখন যদি স্যার আমার দ্রাব্যতা যদি এস দেয়, অর্থাৎ আমাকে যদি এস মোল এ বি দেয়, তখন সেখান থেকে এ প্লাস এবং বি মাইনাস কতটুকু পাবো? আমার প্রশ্নটা স্যার শুনুন। বুঝুন। আচ্ছা স্যার বুঝুন। হ্যাঁ, আমি আবার বলছি, 1 মোল এ বি থেকে আমি 1 মোল এ প্লাস 1 মোল বি মাইনাস পাচ্ছি। তাহলে যদি আমাকে এস মোল এ বি দেয়, মনে করি আমার দ্রাব্যতা এখন দিচ্ছে স্যার এস, তাহলে এস মোল এ বি দিলে সেখান থেকে আমি কতটুকু এ প্লাস বা কতটুকু বি মাইনাস পাবো, বলতে পারবা? 1 মোল থেকে 1 মোল 1 মোল, তাহলে এস মোল থেকে তাহলে কতটুকু এস পাবো স্যার? মোল পাবো স্যার। ভেরি গুড, তাহলে এস ওই মোল থেকে এস আমরা মোলের পরিমাণ। এস মোল করে পাবো। তাহলে এখন দেখি আমরা এস মোল এ বি যদি আমাকে দেয়, সেখান থেকে আমি এস মোল এ প্লাস এস মোল বি মাইনাস পাবো। এটা তো কোনো সমস্যা নেই স্যার, 1 মোল থেকে 1 মোল 1 মোল, তাই এস মোল থেকে এস মোল পাচ্ছি। সমস্যা আছে কারো বুঝতে? না স্যার। ওকে স্যার,
তাহলে এখন কি স্যার দ্রাব্যতা গুণফলটাকে এভাবে লিখতে পারি না যে দ্রাব্যতা গুণফল সমান হচ্ছে কি a প্লাস এর ঘনমাত্রা ইনটু b মাইনাস এর ঘনমাত্রা, বা এদের দ্রাব্যতা ঘনমাত্রা এবং দ্রাব্যতা তো একই, যেহেতু আমরা সম্পৃক্ত দ্রবণের কথা বলছি সেজন্য ঘনমাত্রা এবং দ্রাব্যতা একই। তাহলে এখন দেখো a প্লাস এর দ্রাব্যতা ছিল কত s, b মাইনাস এর দ্রাব্যতা হচ্ছে s, তাহলে দুইটা মিলে আমরা কত পাচ্ছি s স্কয়ার। তাহলে আমাদের যদি এই ধরনের a b টাইপের কোনো যৌগ দেওয়া হয় তখন তার দ্রাব্যতা গুণফল হবে s স্কয়ার। আমরা এটা সরাসরি মনে রাখবো এমসিকিউর জন্য, a b টাইপের যৌগ দেখতে তার দ্রাব্যতা গুণফল হবে s স্কয়ার। এটা বুঝতে কারো সমস্যা হলে বলতে পারো। না স্যার। সমস্যা নেই? লেখাগুলো কি পড়া যাচ্ছে স্যার স্পষ্ট? জি স্যার স্পষ্ট আছে। আচ্ছা স্যার, তাহলে এরপর যদি আমি এই ধরনের দেখো উদাহরণ দেখি, এই ধরনের যৌগ আছে কি কি স্যার? দেখো তো যে সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফাইড ইত্যাদি। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার সিলভার নাইট্রেট কি এবি টাইপের হবে নাকি এখানে অন্য কিছু হবে? দেখো তো স্যার বি টাইপ হবে না। কেন স্যার একটু বলতে পারো? আমি একটু স্যার জানতে এজি চাচ্ছি, পজিটিভ আর সিএল নেগেটিভ হচ্ছে। আমি একটু জানতে চাচ্ছি স্যার NO3 টা কি স্যার? দেখি কে পারে। নাইট্রেট। নাইট্রেট তো ঠিক আছে, নাইট্রেট গুলোকে কি বলে স্যার? নাইট্রেট, কার্বনেট, সালফেট যেগুলো দিয়েছে সেগুলো কি বলে স্যার? নাইট্রেট আয়ন যৌগ। না স্যার আরেকটু স্যার ডিপলি যাচ্ছে। কার্যকরী মূলক। না স্যার কার্যকরী শব্দটা বাদ দেন, শুধুমাত্র মূলক বলতে পারি আমরা। কার্যকরী মূলক বলবো জৈব রসায়নে, আচ্ছা নাইট্রেট মূলক। ঠিক আছে? তাহলে সালফেট বলি, কার্বনেট বলি, নাইট্রেট বলি, যাই আছে সবগুলি হচ্ছে কি যৌগমূলক বা শুধু মূলক বলতে পারি। তো আমরা জানি মূলকগুলো মূলত একটা আয়নের মতো আচরণ করে। মূলক কয়জনের মতো আচরণ করবে স্যার? অনেকে মিলে একটা গ্রুপ যেটা একটা আয়নের মতো আচরণ করবে। সেজন্য সিলভার নাইট্রেট, দেখো আমি যদি একটু ক্লিয়ার করতে চাই এটাকে, কারণ অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, এমসিকিউ গুলো করতে গেলে ভুল হয়ে যায়, সেজন্য একটু এক্সপ্লেইন করি যেহেতু সময় আছে আমাদের। সময় আছে আর কত? 3 মিনিট। আচ্ছা দেখো সিলভার নাইট্রেট এটা যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে সেটা আমরা পাবো কি? দেখো সিলভার নাইট্রেট, নাইট্রেট এই পুরোটা মিলে একটা গ্রুপ, একটা মূলক। নাইট্রেট পুরোটা মিলে যেহেতু একটা মূলক সেজন্য পুরো এই চারজনে মিলে একটা আয়নের মতো আচরণ করবে। এই চারটা পরমাণু মিলে একটা আয়নের মতো আচরণ করে, যেহেতু এটা একটা মূলক সেজন্য আমরা এখান থেকে পাবো সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন। তাহলে আমরা 1 মোল সিলভার নাইট্রেট থেকে 1 মোল সিলভার আয়ন 1 মোল নাইট্রেট আয়ন পাইছি। সেজন্য আমি কি এটাকে এবি টাইপের বলতে পারি না স্যার? জি স্যার। একই ভাবে স্যার জি, ক্যালসিয়াম স্যার। কার্বনেটটা কি পাবো স্যার? জি স্যার। ক্যালসিয়াম কার্বনেট কি হবে? ক্যালসিয়াম 2 প্লাস প্লাস নাইট্রেট আয়ন, কার্বনেট আয়ন, কার্বনেট হচ্ছে 2 মাইনাস। যেমন ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে হচ্ছে এরকম ক্যালসিয়াম কার্বনেট, এটা যদি আয়নিত হয় ক্যালসিয়াম 2 প্লাস কার্বনেট 2 মাইনাস। এখানে আমরা 1 মোল থেকে 1 মোল করে পাচ্ছি। চার্জ যাই হোক তাদের যদি মোল সংখ্যার অনুপাতটা সমান হয় তখন সেগুলোকে আমরা বলবো এবি টাইপের যৌগ। যেমন এদের বেলায় 1 মোল হলে এবি টাইপের যৌগ। এটাই বুঝছি স্যার? জি স্যার। তাহলে এই ধরনের যৌগ দেখলে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে এবি টাইপের যৌগ, আর এবি টাইপের যৌগ হলে তাদের দ্রাব্যতা গুণফল হবে s স্কয়ার। এটা হচ্ছে আমাদের এমসিকিউটা শর্টকাট অ্যানসার করার জন্য। আমি বেসিক যথেষ্ট ক্লিয়ার করার চেষ্টা করতেছি স্যার, যতটুকু ক্যাপচার করতে পারেন আপনারা। তো শুধু এই চারটা নয়, এই ধরনের আরো উদাহরণ আছে, এগুলো তোমরা দেখলে আশা করি বুঝবে। এখন আসা যাক, আর 1 মিনিট সময় আছে, এটা পারি কিনা দেখি। Ab2 টাইপের যৌগ, তো Ab2 টাইপ মানে স্যার একটা ক্যাটায়ন থাকবে, দুইটা অ্যানায়ন থাকবে, অর্থাৎ তাদের অনুপাতটা হচ্ছে 1:2। Ab2, তো Ab2 তে স্যার A এর যোজনী কত বলতে পারবা? তোমরা তো যোজনী লিখতে জানো, যোজনী থেকে সংকেত লিখতে জানো। Ab2 তে A এর যোজনী কত স্যার? 2। আমরা জানি একজনের যোজনী অন্যজনের পাশে বসে নাকি, উদুর পিণ্ডি বুদুর গারে, এটা নিয়ে আরেকদিন বলবো। তাহলে এখানে আপাতত শর্টকাটে বলে যায় যে আমরা জানি একজনের যোজনী অন্যজনের পাশে বসে, এ এর যোজনী 2, বি এর যোজনী 1, ঠিক আছে? এ এর যোজনী বসছে বি এর পাশে, বি এর যোজনী এ এর পাশে, Ab2। তাহলে Ab2 থেকে আমরা এভাবে কি লিখতে পারি না স্যার বিক্রিয়াটাকে, যে Ab2 যখন আয়নিত হবে তখন A2 প্লাস, যেহেতু এ এর যোজনী 2 সেজন্য এখানে এর উপরে 2 প্লাস, আর বি এর যোজনী 1 বলে বি এর উপরে -1, তাহলে বি দুইটা বলে 2b মাইনাস, এটা কি লেখা যায়? জি স্যার। আবার বলছি দেখো এ এর যোজনী 2 সেজন্য এর মাথার উপরে 2 প্লাস, বি এর যোজনী 1 সেজন্য বি এর উপরে -1, কিন্তু বি এখানে কয়টা স্যার? দুইটা, বি দুইটা বলে 2b মাইনাস লিখছি। এতটুকু তো বুঝছি?
জি স্যার বুঝছি। ওকে স্যার, তাহলে এখান থেকে আমি এভাবে লিখতে পারি যে 1 মোল AB2 থেকে আমি 1 মোল A2 প্লাস আর 2 মোল B মাইনাস পাচ্ছি। ওখানে 1 মোল কেন? কোথায় 1 মোল স্যার? বাম দিকে ওখানে 3 মোল হওয়ার কথা না যোগ হলে?